আজকের গল্প ধর্ষণ। রচনা ও নির্দেশনা জুয়েল কবির। দীপাকরের ধর্ষণ ঘটনা এখন টক অফ দ্য টাউন। কখন হয়েছে এই ঘটনা, কজন মিলে করেছে কিংবা কিভাবে হয়েছে এই ধর্ষণ কর্মকাণ্ড, এগুলি এখন সবার মুখস্থ। তবুও ভোর হতে দীপাকরের বাড়িতে শুরু হয়েছে সাংবাদিকদের আনাগোনা। বাড়ির গেটে কয়েকজন চা সিগারেট বিক্রেতাও বসে গেছে আজ। শোনা যাচ্ছে একটা অনলাইন টিভি চ্যানেল নাকি লাইভও দেখাবে। নিশ্চয় সেই ক্লিপে ভঙ্গিতে মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাবে কোনো তরুণ সাংবাদিক, আর হড় হড় করে তোতা পাখির মতো বলে যাবে সেই গদ বাঁধার শিক্ষাগুলি। সুপ্রিয় দর্শক, সারা দেশ আজ স্তম্ভিত হতবাক দীপাকরের গণধর্ষণ ঘটনায়। সবাই জানতে চায় দীপাকরের বর্তমান পরিস্থিতি কি। সবার মনেই প্রশ্ন, আসামিরা কারা? জানতে চায় তারা কি পার পেয়ে যাবে? যে ওসি মামলা নিতে গড়িমসি করেছে সে কি থেকে যাবে ঘটনার অন্তরালে? সকল প্রশ্নের উত্তর জানতে আজ আমরা চলে এসেছি দীপাকরের বাড়িতে। জানতে হলে চোখ রাখুন চ্যানেল 69 এর পর্দায়। কোথাও যাবেন না কিন্তু, আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। বাড়ির বাইরে যখন টিভি ক্যামেরা রোলিং শুরু হচ্ছে, সেই একই সময় রেকর্ডার অন করে পত্রিকার সাংবাদিক করে চলেছেন পরিচিত প্রশ্নের চর্বিত চর্বণ। আমি পল্লব পঙ্কজ, ক্রাইম রিপোর্টার। এসেছি গণধর্ষণের শিকার হওয়া আপনার স্ত্রী দীপাকরকে নিয়ে আমাদের পত্রিকায় একটা কভার স্টোরি করবো বলে। আমার মনে হয় কে করেছে, কখন করেছে কিংবা কিভাবে করেছে এই জাতীয় প্রশ্নের উত্তর আমি রবিবার দিন পত্রিকায় দিয়েছি। দয়া করে সেসব অবান্তর প্রশ্নের অবতারণা আপনি করবেন না। প্রয়োজনে সেসব প্রশ্নের উত্তর আপনি ওইসব নিউজ থেকে জেনে নেবেন। এর বাইরে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। দীপাকরের স্বামী সুজন সন্ন্যাসীর এমন উত্তরে বিরক্ত হন সাংবাদিক পল্লব পঙ্কজ। মনে মনে ভাবেন, আমার মতো একজন সিনিয়র সাংবাদিক যে তোর মতন নক্ষত্রের ওষুধ ব্যবসায়ী ইন্টারভিউ দিচ্ছে, এতেই তো তোর ধর্মে থাকা উচিত। প্রকাশ্যে বলে না কিছুই, কারণ দীপাকরের উপর কাগজ চুরি করার রসদ তাকে জোগাড় করতেই হবে, নইলে তার ইনক্রিমেন্ট হবে না। স্বয়ং পত্রিকা মালিক এই অ্যাসাইনমেন্টটা দিয়েছে তাকে। শুনেছি ধর্ষণটি আপনার সামনেই ঘটেছে। আপনার হাত পা বেঁধে আজকে রেখে নাকি কয়েকজন সন্ধানত লোক আপনার সামনেই। প্রশ্ন শুনে দীপাকরের স্বামী সুজন সন্ন্যাসী বিব্রত লাগে। এই একই প্রশ্নের উত্তর সে বহুবার দিয়েছে, আর যতবার দেয় ততবার মনে হয় সে নিজেই যেন আবার ধর্ষিত হচ্ছে এই সমস্ত অনভিজ্ঞ সাংবাদিক দ্বারা। ভিতরে ভিতরে মেজাজ তার তিরিক্ষি হয়। মনে মনে বলে, সারা বেটা, সব রেখে ধর্ষণ কিভাবে হয়েছে এই প্রশ্নে এত আগ্রহ কেন? তুই কি কম পত্রিকায় লিখবি নাকি? নাকি সে বর্ণনা শুনে তোর নিজের খুব মজা লাগে? প্রকাশ হিসেবে কিছুই বলে না সুজন সন্ন্যাসী। সংক্ষেপে কেবল বলে, জি, আমার সামনে ওরা ছিল 4 জন। ততক্ষণে টিভি রিপোর্টার ঢুকে পড়েছে অন্তর্মহলে। উৎসুক জনতাকে পাশ কাটিয়ে করে চলেছে তার সাথে বয়ান। আমরা এখন দাঁড়িয়ে আছি সেই স্থানটিতে যেখানে দীপাকর গণধর্ষণের শিকার হয়। এই সেই থাম যেখানে বেঁধে রাখা হয়েছিল দীপাকরের স্বামী সুজন সন্ন্যাসীকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ধর্ষণের আলামত। আমরা এখন কথা বলবো দীপাকরের স্বামী সুজন সন্ন্যাসীর সাথে। আচ্ছা জনাব সুজন, আমরা জানতে পেরেছি আপনার স্ত্রীকে যখন ধর্ষণ করা হয় তখন আপনার হাত পা বাঁধা ছিল, কিন্তু চোখ কিন্তু খোলা ছিল। আপনার স্ত্রী ধর্ষিত হচ্ছে আপনার সামনে, সে সময় আপনার মানসিক পরিস্থিতিটা কি ছিল সেটা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করতেন। সুজনের ইচ্ছে হয় বদমাস এই স্টুপিড সাংবাদিককে কষে একটা চড় লাগায়, কিন্তু পারে না, কারণ লাইভ প্রোগ্রাম চলছে। এই অবস্থায় কিছু করা মানে স্বয়ং দর্শকের সামনে নিজেকে শর্ট টেম্পার প্রমাণ করা। সুজন তাই নিবৃত্ত হয়। প্রশ্নের উত্তর হিসেবে বলে, আসলে সেই ঘৃণ্য কর্মকাণ্ডের সাক্ষী হয়ে আমার জীবনের এক চরমতম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। দর্শক মন্ডলী, আমরাও একমত সুজন সন্ন্যাসীর সাথে, আমরাও সহমত পোষণ করছি তার আবেগের সাথে। তার কষ্ট আমরা বুঝি। আমাদেরও ভাষা নেই সেই ঘৃণ্য বর্বরতার বিরুদ্ধে ঘৃণা প্রকাশের। ওদের উদ্দেশ্যে একযোগে বলতে চাই, ওয়াক থু। মাঝে মাঝে সাংবাদিকদের সব মেকি ইমোশনাল প্রকাশ থেকে হাসি পায় সুজনের। সে জানে এসব নিতান্তই তাদের প্রফেশনাল দায়িত্বের অংশ। দীপাকরের ঘটনাটি তাদের সংবাদের কন্টেন্ট ছাড়া আর কিছুই নয়। যে কয়দিন এই সংবাদের পাঠক অথবা দর্শক চাহিদা আছে, সে কয়দিন চলবে নিউজ আপডেট। পাঠক চাহিদা শেষ,
তো এসব সাংবাদিক দৃষ্টি ফেরাবে অন্য কোনো সংবাদের দিকে। তখন আর কেউ তাদের খোঁজও নেবে না হয়তো। এসব জানা সত্ত্বেও অসহায় সুজনের এসব অভিনয় দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ সে জানে তার দিক থেকে এখন কোনো নেগেটিভ রিয়াকশন দেখানো মানেই ইয়েলো জার্নালিস্টদের সোচ্চার করা, আর ওরা সোচ্চার হলে লেখালেখি শুরু করবে সুজন সন্ন্যাসীর বিরুদ্ধে। প্রমাণ করার চেষ্টা করবে স্বামীর সহায়তায় গণধর্ষণের শিকার হলো গৃহবধূ। সে নিউজ ছাপা হবে দৈনিক নরম গরম জাতীয় নিম্ন শ্রেণীর পত্র পত্রিকায়। তখন হয়তো ফুসে উঠবে সাধারণ মানুষ। চাই কি দু একটা বেসামরিক মানবাধিকার সংস্থা মানববন্ধনও করতে পারে। আর সেসব হলে জনগণের প্রতিবাদের মুখে পুলিশ আসবে আর ধরে নিয়ে যাবে নিরপরাধ সুজন সন্ন্যাসীকে। সুজন সন্ন্যাসী বিগত দুদিনে পরিণত হয়েছে যারা সেলিব্রিটিতে। তার পেছনে পেছনে সাংবাদিকের দল ঘুরে বেড়াচ্ছে সারাদিন আর জর্জরিত করছে প্রশ্নবাদে। সন্ধ্যায় সূর্য পড়ে গেলে সাংবাদিকদের দলে চলে যায়। সুজন সন্ন্যাসী হাত ছেড়ে যেন বাঁচে। হঠাৎ সোফায় বসে হালকা ঘুমের মতো আসে তার। এমন সময় বেজে ওঠে সুজন সন্ন্যাসীর ফোন। সুজন বিরক্ত হয়, এই অসময়ে আবার ফোন করলো কে। সুজন ফোনের স্ক্রিন থেকে নম্বর দেখে বুঝতে পারে টি নম্বর। নিশ্চয়ই কোনো অফিস থেকে হবে। সুজন দ্বিধান্বিত হয়, কে করেছে এই ফোন। সে ফোনটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি ডক্টর মিনহাজুর রহমান, হাসপাতাল থেকে বলছি। আপনার স্ত্রী আমাদের হাসপাতালে ভর্তি। জি জি, কোনো সমস্যা? মানে ও ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে আপনি চাইলে আপনার স্ত্রীকে বাসায় নিয়ে যেতে পারেন। তার মানে সে এখন পুরোপুরি সুস্থ? শারীরিকভাবে সুস্থ, কিন্তু মানসিকভাবে নয়। তাই পুরোপুরি সুস্থ বলা যাচ্ছে না। বিশেষত মানসিক ট্রমাটা কাটিয়ে উঠতে আরো কিছুটা দিন সময় লাগবে। আপনাকে দায়িত্ব নিয়ে সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য তাকে সাপোর্ট দিতে হবে। জি জি, অবশ্যই। দীপাকরের আরোগ্য লাভ সুজনের জন্য নিঃসন্দেহে একটা সুসংবাদ। সুজন খুশি, কিন্তু কতটা খুশি নয় যতটা খুশিতে মানুষ ইয়াকু বলে চিৎকার দেয়। সেটা কি কেবলই গত 3 দিনের কর্মকাণ্ডের কারণে, নাকি অন্য কিছু? সুজন বুঝতে পারে না। সুসংবাদটা দেবে বলে সে হাঁটতে হাঁটতে বাবা মায়ের ঘরের দিকে যায়। বাবা তখন ইজি চেয়ারে বসে বই পড়ার দোল খায়। নাকের উপর চশমা রেখে চশমার ফ্রেমের উপর দিয়ে চোখ রেখেছে বইয়ের অক্ষরে। মায়ের হাতে পিঠ চুলকানির কাছে বিছানায় বসে আয়েসে চুলকাচ্ছেন তার পিঠ। সুজন ঘরে ঢুকতেই বলেন, হ্যাঁ রে বাপ, উঠেছিস? দেখলাম সোফায় বসে ঘুমোচ্ছিস, ক্লান্ত বলে ডাকিনি। ডাইনিং এ চল, খাবি। পরে খাবো মা। সে কি, দুপুরেও তো ঠিক মতো খাসনি? টিভি ক্যামেরার পত্রিকার সাংবাদিকদের সাথে কথা বলেই তো পার করতেছিস পুরো বেলা। একটা জরুরি কথা বলবো বলে এসেছি। বল বল, কি কথা? দীপাকরকে রিলিজ দিয়েছে হাসপাতাল থেকে, কাল বাড়ি নিয়ে আসবো। তাই নাকি? বাবা নিবারণ সন্ন্যাসী যেন চমকে ওঠেন এই সংবাদ শুনে। বই থেকে চোখ তুলে বলেন, আরো কটা দিন হাসপাতালে রেখে দিলেই বরং ভালো হতো না? কি বলো বাবা, ঘরের বউ অসুস্থতা কাটিয়ে উঠে সুস্থ হয়েছে, আর তাকে কিনা আরো কটা দিন হাসপাতালে থাকবার পরামর্শ দিচ্ছ? মা বলেন, আচ্ছা সুজন, তুই কি পারবি দীপাকরকে আবার আগের মতো স্বাভাবিকভাবে গ্রহণ করতে? এ কথা কেন বলছো মা? বলছি কারণ দীপাকর তার আগের অবস্থায় নেই। ওকে 5 জন পুরুষ মানুষ নিয়ে উপর্যুপুরি, ছি, বলতেও আমার গা কেমন ঘিন ঘিন করছে। কিন্তু সে দায়িত্ব দীপাকরের নয়। অপরাধী তো তারা যারা ওকে জোরপূর্বক। তাছাড়া দোষের হিসাব করলে আমিও কিন্তু কম দোষী নই। সেটা কিরকম? কারণ আমার সামনে ঘটনা ঘটেছে, অথচ আমি ওকে সেভ করতে পারিনি। বাবা মা হতাশ হয়, বুঝতে পারে সুজন তাদের কথাটা আমলে নিচ্ছে না। সুজন অনুভব করে বাবা মার কথাগুলো যেন মস্তিষ্কে তীরের ফলা হয়ে বিদ্ধ করছে তাকে। তার অসহ্য লাগে। এক পর্যায়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে, হাঁটতে থাকে নিজের সাথে নিজে। রাস্তার বাতিগুলো চিনচিন করে জ্বলছে তখন। মানসিক কোলাহল গেছে ফেলে। বড় বড় বৃক্ষ ঘেরা বলে পুরো রাস্তা জুড়ে আলো আঁধারির এক অদ্ভুত খেলা চলে এই মধ্যরাতে। নির্জন গলি ধরে এগোতেই দেখা যায় দূরে কুদ্দুস মিয়ার চায়ের পান দোকানটি তখনও খোলা। সুজন কুদ্দুস মিয়ার দোকানের উদ্দেশ্যে এগোয়। শহরের একদম প্রান্ত সীমায় অবস্থান হওয়ার কারণে এ পাড়াটি এখনো ততটা ব্যস্ত হয়ে সারেনি। তবে অদূর ভবিষ্যতে এটিও শহরের ব্যস্ততম এলাকায় পরিণত হবে সন্দেহ নেই। এক কাপ চা দাও কুদ্দুস ভাই।
চুলা তো বন্ধ করে দিচ্ছি ভাই, দোকানও বন্ধ করার প্রস্তুতি নিচ্ছি। তাই নাকি? তাইলে আমি যাই। হে যা কি কও ভাই, তুমি আসছো আর আমি একটা চা বানায় খাওয়াইতে পারুম না? বসো, চায়ের পানি গরম করে দিতেছি, জাস্ট 2 মিনিট। ও আচ্ছা, বসলাম তাহলে। চায়ের অর্ধ নিভানো চুলাটা কুদ্দুস জ্বালায় আবার। বসার একটা প্লাস্টিকের চুল এগিয়ে দেয় সুজন সন্ন্যাসীর সামনে। চুলাতে ছাই চাপা আগুন ছিল বলে সহসাই জ্বলে উঠছে দাউ দাউ। আকাশে তাকিয়ে সুজন তারাদের মেলা দেখে। দেখি অনেক তারার ভিড় ছিঁড়ে দূরে অবস্থান নিয়ে এক নিঃসঙ্গ তারাকে। সুজন ভাবে, নিঃসঙ্গ তারাটাও কি ওর মতো মন খারাপ করে দল ছুটিয়েছে, নাকি অনেক দূর থেকে দেখছে বলে এমন মনে হচ্ছে সুজনের। সুজন ভাই, আপনার চা। সে কি এত দ্রুত হয়ে গেল? হ ভাই, পানি একটু গরম ছিল আর চুলাটার আগুনও পুরোপুরি নিভা ছিল না। আপনি খুব ভাগ্যবান ভাই। আসলে আমি খুব ভাগ্যবান বলে দীর্ঘশ্বাস ছাড়ে সুজন। ভাই, ভাব হিসাবের বর্তমান অবস্থা কি? কার ফিরে আসবে বাসায়? বাসায় মানে কি? এই বাসায় নাকি ভাবির বাবার বাসায়? ভাবির বাবার বাসায় কেন? একটা কথা কই ভাই, মনে কিছু নিয়েন না। ভাবির এই দুর্ঘটনার কারণে আমার ব্যবসা কিন্তু বাড়ছে। সারাদিনে বিভিন্ন টিভি আর পত্রিকা সাংবাদিকের ভিড় থাকে। তারা চা খায়, সিগারেট খায়, টোস্ট বিস্কিটও খায়। ভাবির সাথে এই বাসায় ফিরাইলে আমার ব্যবসা আরো কয়দিন মতো চলবে, কিন্তু সেইটা আমি চাই না। কারণ আমিও মানুষ। আমি কই কি, ভাবিরে তার বাবার বাড়ি পাঠায় দেন 2-1 মাসের জন্য, অথবা দেশের বাইরে যদি কেউ থাকে। ঢাকায় থাকলে সারাক্ষণই মানুষের নানান প্রশ্নের মধ্যে থাকতে হইব তার। তারা সুস্থ হওয়া হইব না। এইসব সমস্যায় মনের শান্তি দেখো জরুরি। হুম। রাতে ভালো ঘুম হলো না সুজন সন্ন্যাসী। একে তো তীব্র গরম, দ্বিতীয়ত মনটা দ্বিধান্বিত। দ্বিধার কারণ দীপাকর। মধ্যরাতের পর পরিবেশ কেমন যেন ঠান্ডা হয়ে গেল। গরমের মাত্রা কমে হিম শীতল পরশ এনে দিল বৃষ্টি। ঘুমের মধ্যে কার্যকর ভাবেই জেগেছিল মাথার ভেতর চেতনার অংশ বিশেষ। জেগে থাকা চেতনাংশ বারবার সুজনকে জানান দিয়ে চলে বাইরে বয়ে চলা ঝড়ের সংবাদ। উঠছে গাছের পাতা, ভাঙছে ডালপালা, তুমড়ে মুচড়ে দিচ্ছে টিনের চাল। সুর সুর শব্দের ঝড় ঘুম পাড়িয়ে রাখে অস্থির সুজন সন্ন্যাসীকে। ঘুম ভাঙে ভোরবেলাতে। এমনিতেও তাড়াতাড়ি উঠে অভ্যাস তার। আজ মনে হয় আরো একটু আগেই ভেঙে গেল ঘুম, একটু আগেই যেন। সকালে আর ঝড় নেই, সূর্য উঁকিয়ে দিচ্ছে পূর্বাকাশে। রাস্তাঘাট সব ভেজা ভেজা। নাস্তা না করেই সুমন রওনা দেয় হাসপাতালে। শাহবাগের ফুল মার্কেটে মায়ের দেওয়া পুষ্পবিতান থেকে একটা ফুলের তোড়া কেনে সুজন। ভোর হলে গাড়ির সংখ্যা কম, তবুও সুজনকে বহনকারী রিক্সাওয়ালাটি ঘন ঘনই বেল বাজাচ্ছে। সুজন মহা বিরক্ত হয়। আহ, এত বেল বাজাচ্ছেন কেন আইসক্রিম বিক্রেতাদের মতো? ধমকে ছুটি রিক্সাওয়ালা বেল বাজানো বন্ধ করে, আর বাজায় না বেল। সুজন লক্ষ্য করে একটা গাড়ি ব্যাক গিয়ারে আসছিল। লক্ষ্য করেনি সুজনদের রিক্সাটা গাড়িটা ঠিক পেছনে। মূর্খ ড্রাইভার লক্ষ্য করে। সে সময় রিক্সাওয়ালাটি বেল বাজায় না, হঠাৎ চিৎকার দিয়ে বলে, ওস্তাদ, রিক্সা আছে পেছনে। অল্পের জন্য রক্ষা পেল সুজনদের রিক্সাটি। রিক্সাওয়ালা গম্ভীর মুখে তাকায় সুজন সন্ন্যাসীর দিকে। ভাববে না এই আজ আপনার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছিল রিক্সা। সুজনের হাসি পায় রিক্সাওয়ালার আচরণে, কিন্তু সে প্রাণ খুলে যেন হাসতেও ভুলে গেছে। আজ তার স্বপ্ন আর বাস্তবের প্রায় পুরোটা দখল করে নিয়েছে সে রাতে সেই লোম হর্ষক বিভৎসতা। সেদিন ছিল শুক্রবার। বন্ধের দিন বলে বাসায় রান্না করা হয়েছিল স্পেশাল খাবার। এবারে ট্রেডিশনটাই এটা। সারা সপ্তাহ যাই খাওয়া দাওয়া হোক আর না হোক, শুক্রবারে পোলাও মাংস রান্না হবেই। সুজন সন্ন্যাসীর বাবা মা যখন সংসারের দায়িত্বে ছিলেন তখনও এমন ছিল। সুজন দিবাকরের তত্ত্বাবধানেও তার অন্যথা হয়নি কখনো। বাবা, রান্না ঠিক আছে তো? দারুণ দারুণ। সম্ভবত পায়েসটা ঠিক হয়নি। বৌমা, এটা কেন মনে হলো তোমার? কারণ আমার শাশুড়ি হচ্ছেন পায়েস স্পেশালিস্ট। মা তো এখনো কোনো মন্তব্য করেননি। শোনো, তোমার শাশুড়ি স্বাদের চোটে খাওয়াতেই ব্যস্ত, মন্তব্য করার অবসরই পাচ্ছে না। একদম ঠিক বলেছো সুজনের বাবা। তা হ্যাঁ রে মা, এত সুন্দর পায়েস রান্না তুমি শিখলে কার কাছ থেকে? আপনার ছেলের কাছ থেকে। সে কি,
সুজন কি পায়েস রান্না করতে পারে নাকি? বিভিন্ন ফর্মুলায় পায়েস বানিয়ে খাওয়ার সময় আপনার ছেলের এক্সপ্রেশন দেখে দেখে বুঝতে পেরেছি এটা উৎকৃষ্ট। সুতরাং রান্না যদিও আমার, কিন্তু অল ক্রেডিট গোজ টু মাই হাজব্যান্ড, জনাব সুজন সন্ন্যাসী। বৌমা, তুমি পারো বটে। হুল্লোড় করে রাতের খাবার শেষ করে একটু গানের আসরে হয়েছিল। দীপাকর করেছিল আবৃত্তি, জয় গোস্বামীর বেণী মাধব বেণী মাধব, তোমার বাড়ি যাবে কবিতাটি। সুজনের মা গীতা গাঙ্গুলি গিয়েছিল তুমি আসবে বলে ভালোবাসবে বলে গানটি। গানের সাথে তবলা বাজিয়েছিল সুজনের বাবা মহাদেব সন্ন্যাসী। সত্যি কথা বলতে কি, প্রফেশনাল তবলচিদের চাইতে কম ভালো বাজায় না মহাদেব সন্ন্যাসী। সেই সাথে গীতা গাঙ্গুলির গানে যেন ময়ূর নেচে শান্তি পায়। অন্যদিন যদি একটু বেশি রাতে ঘুমোয়, কিন্তু কিভাবে যেন এই দিন তারা সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত 11টার মধ্যে বাড়ির সব বাতি নেভানো, ঘড়িতে একটা বাজতেই একসাথে জ্বলে উঠে সব বাতি। কে জ্বালায় বাতি? কে? ওদের চেতন ফিরবার আগে একদল ডাকাত বারান্দার গ্রিল খুলে ঢুকে পড়ে সুজনদের বাড়িতে। ডাকাত দলের সদস্য সংখ্যা মোটে 5, কিন্তু বেশ অস্ত্র সুসজ্জিত। সবার নাক মুখ বাঁধা, চেহারা চেনার উপায় নেই। চোখ থেকে বোঝা যায় সবার বয়স কম, কায়দা কানুন একেবারে ফেলনি। বাড়িতে ঢুকেই এক রুমে বেঁধে ফেলে সুজনের বাবা মাকে, অন্য রুমে সুজনকে। সবাইকে বাঁধে জানালার গ্রিলের সাথে। বাঁধেন শুধু দীপাকরকে। অস্ত্রের মুখে ওকে দিয়ে খোলায় সব রুমের ড্রয়ার। ব্যাগ ভর্তি করে নেয় টাকা পয়সা গয়নাগাটি সব। ব্যাগ ভরা হলে নাটকীয় ভঙ্গিতে বাড়ির সব বাতি নিভিয়ে দেয়। আবার সুজনের রুমে মুখ বেঁধে নিয়ে আসে দীপাকরকে। দুজন মিলে চেপে ধরে, তারপর বাকি দুজন মিলে হ্যাচকা টানে খুলে নেয় দীপাকরের জামা কাপড়। সুজনের মুখ বাঁধা বলে সে কেবল গো গো আওয়াজ করতে পারে, হাত পা বাঁধা বলে শুধু অবিন্যস্ত নড়াচড়া করতে পারে। এক পর্যায়ে সহ্য করতে না পেরে বন্ধ করে ফেলে চোখ। তারপর শয়তান 5 জন পালাক্রমে। সুজন আর ভাবতে পারে না, গলা ফেটে একটা চিৎকার বেরিয়ে আসতে চায়, তাও পারে না। কেবল সে দরদর করে ঘামে। রিক্সা চলতেই থাকে। রিক্সাওয়ালা তখনও বাজায় না বেল। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে 8:35 প্রায়। নাস্তা করা হয়নি বলে খিদে পেয়েছে ভীষণ। কেবিনের গ্লাস ডোর খুলে ভিতরে ঢুকে দেখে দীপাকর ডায়েরি লিখছে। দীপাকরকে ফুলের তোড়াটি দেয় সুজন। শুধু তোমার জন্য। দীপাকর খুশি হয়। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ বলতে হয় না। সরি। ইটস ওকে। রিলিজ অর্ডার নিয়ে ব্যাগপত্র গুছিয়ে ওরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসে। খুব খিদে পেয়েছে, চলো নাস্তা করি। চলো। ওরা গিয়ে বসে একটা ফাস্ট ফুডের দোকানে। দীপাকর বলে, তোমার হাতটা একটু দেবে? কি বলছো? আশপাশে লোকজন আছে। দীপাকর বুঝতে পারে সুজন তার হাতটা ধরতে আগ্রহী নয়। যে সুজন দীপাকরের সাথে প্রেমের শুরুতে যখন তখন হাত ধরতে চাইতো, সেই সুজনকে হাত ধরে অফার করার পরও ধরতে অনাগ্রহ প্রকাশ করলো স্রেফ আশপাশে লোকজন আছে অজুহাতে। লোকজন আছে তো কি হয়েছে? আমি তোমার বিবাহিত স্ত্রী। বিবাহিত স্বামী স্ত্রীরা কি সবসময় হাত ধরে বসে থাকে নাকি? নাকি তুমি আমাকে ছুতে চাচ্ছ না? নাকি আমাকে অস্পৃশ্য মনে হচ্ছে সুজন? ঘৃণা করছো কি আমাকে ছুতে? ছিচি, কি বলছো তুমি? মুখে বলছে ছিচি কি বলছো, কিন্তু আচরণ করছে তার উল্টো। দীপাকর যে ব্লেম করলো সুজনকে, সুজন চাইলেই সেই সন্দেহটা দূর করতে পারত। চাইলেই দীপাকরের হাতটা ধরে প্রমাণ দিতে পারত যে সে তাকে অস্পৃশ্য ভাবছে না। প্রমাণ দিতে পারত সে ঘৃণাও করছে না দীপাকরকে। সুজন সন্ন্যাসী সেটা করে না। উপরন্তু বলে, আচ্ছা এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তোমাকে তোমার বাবার বাসায় রেখে আসি, কটা দিন থেকে আসবে, মনটা ভালো হবে। আর 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 সাংবাদিকদের প্রশ্নবাদ থেকে মুক্ত থাকবে। শুধু কি এটা? নাকি তোমাদের গৃহে আমার আর প্রবেশাধিকারটা চাইছো না তোমরা? এখানে আবার তোমরা আসলো কোত্থেকে? তোমরা মানে তুমি আর তোমার বাবা মা। সুজন আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে কিছুক্ষণ। সে ভাবে তার মনের কথাটা দীপাকর বুঝলো কিভাবে। ফাস্টফুডের দোকান থেকে বেরিয়ে দীপাকর একটা রিক্সাওয়ালাকে ডাক দেয়, এই রিক্সা। কি ব্যাপার?
আগে তো কোথায় যাবে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নেওয়া শেষ। কোথায় যাবে? উড়ান ঢাকায়। উড়ান ঢাকায়? কার কাছে? আমার এক উকিল আছে, তার কাছে। কেন? আমি তোমাকে মুক্তি দিতে চাই। সুজন, আমার জন্য যেন তুমি আর বিব্রত না হও, সেজন্য এটা প্রয়োজন। মানে কি? ডিভোর্স। হোয়াট? ইয়েস। আমার মনে হচ্ছে তুমি আমাকে আর স্বাভাবিকভাবে নিতে পারছো না। দুর্ঘটনাটার জন্য আমি দায়ী নই, অথচ তুমি আমাকে ঘৃণা করছো, আমার হাতটা পর্যন্ত ধরতে বিব্রত বোধ করছো। আমাকে তোমার এটা মনে হচ্ছে, তাই না? সুজনের অসহায় লাগে, লজ্জা লাগে, কিন্তু কিছু করার থাকে না। কেন জানি না, সত্যি সত্যি দীপাকরের হাতটা ধরতে আগ্রহ লাগছে না তার। কি যেন একটা প্রতিবন্ধকতা ওকে ঘিরে ধরেছে। রিকশায় যেতে যেতে দীপাকর দেখি সেই পরিচিত ঢাকা শহর, লাল ইটের দালানগুলো নানা মোড়কে ঠাসা। দীপাকর ভাবে বিল্ডিংগুলো মানুষের মতো, ভেতরে লাল রং আর বাইরের রূপে ভিন্নতার বৈচিত্র্য। দীপাকরের হঠাৎ দেখতে ইচ্ছা হয় সুজন সন্ন্যাসীকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ওর চোখ মুখ। দীপাকরের হঠাৎ দেখতে ইচ্ছা হয় সুজন সন্ন্যাসীকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ওর চোখ মুখ। তাকিয়ে দেখে চোখের কোণে জমেছে অশ্রুর ফোঁটা। সুজন বলে, হাতটা একটু দেবে? দীপাকরের হাত আর এগোয়। মনে মনে বলে, হাত বাড়িয়ে ছুঁয়ো না, মন বাড়িয়ে ছুঁয়ো। হাত বাড়িয়ে ছুঁয়ো না, মন বাড়িয়ে ছুঁয়ো। মনের জমা ময়লাগুলো আছড়ে দিয়ে ধো।